নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা। তাই আমাদের সাথে থাকুন। মোবাইল নম্বর 9775966222। প্রগতি সংঘ আয়োজিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুজো অর্চনা করেন জগদ্ধাত্রী মায়ের কাছে এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এই দিন। বাংলার মুখ নিউজ, বারকাণ্ড পসরা, নন্দীগ্রাম। এখন মাননীয় আমাদের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে চন্দনের ফোটাকে বরণ করে নিচ্ছেন মহাশ্রী জানা মহোদয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে।
মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে বরণ করে নিচ্ছেন উত্তরীয় দিয়ে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। মিন্টু কুমার জানা, সভাপতি অলোক কুমার জানা, অমল কুমার জানা, কোষাধ্যক্ষ সুমিত জানা, দৌলত জানা, আমাদের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রগতি সঙ্গের প্রাঙ্গণে আমরা পেয়েছি আমাদের পরম প্রিয়জন মেঘনাথ পাল মহাশয়, গৌতম দাস মহাশয়, সঙ্গে আমাদের ভিক্টোরিয়া অঞ্চলের উপপ্রধান মিনতি গোল মহাশয়া, সরোজ ভূঁইয়া, যারা এসেছেন সবাইকে সঙ্গের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আমাদের পরম প্রিয় বিধায়কের কাছ থেকে একটু শুভেচ্ছা বার্তা শুনতে চাই। সমবেত ভক্তমণ্ডলী, মা জগদ্ধাত্রীর পুজো শুরু হয়ে গেছে। আমি বারকান্ডা প্রগতির সঙ্গে 47তম বর্ষে মাতৃবন্দনায় আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং মাকে আরতি, পুষ্পার্ঘ, দণ্ডবোধ, প্রণাম, ধূপ, আমাদের হিন্দু সংস্কৃতি অনুযায়ী মাকে যেভাবে শ্রদ্ধা জানাতে হয়, প্রণাম করতে হয়, বন্দন করতে হয়, নমন করতে হয়, আমি করেছি। আমি এর আগেও কয়েকবার এসেছি, প্রতি বছর হয়তো আসা সম্ভব হয়নি। এর আগেও আমি বারকান্ডা প্রগতির সঙ্গে মাতা জগদ্ধাত্রী পুজো এসেছি। আমি সমগ্র গ্রামবাসী, আয়োজক সকলকে, আমার হিন্দু সনাতনী নাগরিক বৃন্দকে আন্তরিক জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জ্ঞাপন করি। এই ক্লাবের যারা মান্যবর ব্যবস্থাপক আছেন, অলোক কুমার জানা, অমল কুমার জানা, অমিতাভ প্রধান, মিন্টু কুমার জানা, সুমিত জানা, দৌলত দাস সহ সমগ্র ব্যবস্থাপক ভদ্রমন্ডলী, যারা প্রায় 47 বছর ধরে নিষ্ঠার সঙ্গে গ্রামবাসীদের সহযোগিতা, আশীর্বাদ নিয়ে, দাতাদের সাহায্য নিয়ে এই অনুষ্ঠান চালিয়ে আসছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। আমার সাথে এই এলাকার সমস্ত জনহিতকর কাজে থাকেন বিশিষ্ট রাষ্ট্রবাদী নেতৃত্ব, হরিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমবায়ী মেঘনাথ পাল মহোদয় রয়েছেন, প্রধান মহোদয় ট্রেনিং এ গেছেন, তাই উপপ্রধান মহোদয় মিনতি গোল মহোদয়া সহ আমাদের ভেকুটিয়া এবং নদীগ্রাম গ্রাম পঞ্চায়েতের অনেক মেম্বাররা এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ। আমাদের দীপ্তিজি সহ পঞ্চায়েত সমিতির সঙ্গে যুক্ত অনেকেই এসেছেন, তাদের ধন্যবাদ। আমাদের বিশেষ নেতৃত্ব ধনঞ্জয় ভাই, সুদীপ ভাই, সরোজ ভূঁইয়া, মধু ভাই সহ প্রত্যেককে আমার পক্ষ থেকে বা তাদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। এখানে বক্তব্য রাখার কিছু নেই, আমি শুধু বলবো আমাদের হিন্দু জনগণ ঐক্যবদ্ধ থাকবেন, এক থাকবেন। গত কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় কোথাও কালী মূর্তি ভাঙা হচ্ছে, কোথাও জগদ্ধাত্রী মূর্তি কালকে ভাঙা হয়েছে। এগুলো যারা করছেন তারা চান সনাতন শূন্য হয়ে যাক, হিন্দুরা দুর্বল হয়ে যাক। তাই হিন্দুরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আমাদের ধর্ম রক্ষা, আমাদের সনাতন সংস্কৃতির পরম্পরা, আমাদের ঐতিহ্য এবং গীতায় যে বাণী বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত, এটা আমরা করতে পারবো।
আপনাদের সকলকে রাষ্ট্রবাদী অভিনন্দন জানিয়ে মাতা জগদ্ধাত্রী সমস্ত বোনকে এবং কন্যাকে রক্ষা করুন। কারণ পশ্চিমবাংলায় আমাদের কোনো বোন এবং কন্যাকে আমরা রক্ষা করতে পারছি না। তারা শারীরিকভাবে নির্যাতিত হচ্ছেন, তারা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছেন এবং অনেকে নিষ্পাপ বোনেদেরকে কন্যাদেরকে খুনও করা হচ্ছে। আমি আজকে মায়ের কাছে প্রার্থনা করব, তো মা এই কাজ শক্তিটা আমাদের দেন, আমাদেরকে আমাদের প্রত্যেকটি বোনকে এবং কন্যাকে রক্ষা করতে পারি। কারণ আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদের এই স্বামী বিবেকানন্দ কুমারী পূজা প্রচলন করেছিলেন। আর মাতৃশক্তি নারী সমাজ যদি না আসতো পৃথিবীতে, আমরা কেউ কিন্তু পৃথিবীর আলো দেখতে পারতাম না। অভয়ার ঘটনা থেকে দুর্গাপুর মেডিকেল কলেজের ঘটনা, প্রত্যেক দিন যা দেখি, যা শুনি, যার বিরুদ্ধে প্রতিবাদ করে আপনারা দেখেছেন আপনাদের এমএলএ, আমি চাই না আর একটাও যেন মেয়ে, বোন বা কন্যার উপর এই ধরনের অত্যাচার হোক। মায়ের কাছে এটাই আমার প্রার্থনা। আজকে আমি একটি ছোট্ট শিশু কন্যা, আগামী দিনের ভবিষ্যৎ এই গ্রামের, তাকে গিয়ে আমি মণ্ডপের উন্মোচন ঘটিয়েছি, অর্থাৎ মায়ের মূর্তি উন্মোচন ঘটিয়েছে মায়ের মেয়ে কন্যা। আপনারা সবাই ভালো থাকুন। না জাগিলে লড়না, এই বিশ্ব জাগে না। সবাই খুব ভালো থাকুন। সাংবাদিক সম্মেলন করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা কি জানালেন শুনব। যে পানিহাটির প্রদীপ কর এবং বীরভূমের কৃতীশ চন্দ্র মজুমদার, দুই ব্যক্তি এনআরসির কারণে, এনআরসি আতঙ্কে তারা আত্মহত্যা করেছে। এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। প্রদীপ বাবুর তো সুইসাইড নোট পর্যন্ত পাওয়া গিয়েছে। আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই, এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছে এটা সর্বৈব মিথ্যা। সাংসারিক বা অন্য কোনো কারণে, আর্থিক কারণে এই ঘটনা ঘটেছে বলে আমাদের বিশ্বাস। তবুও যখন মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, মুখ্যমন্ত্রী যখন বলছেন যে এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছে, তো মুখ্যমন্ত্রীকে অমর্যাদা করছি না? যদি এনআরসির কারণে আত্মহত্যা করে থাকে, তাহলে সরাসরি বলতে চাই এই দুজনের পরোক্ষ খুনি হচ্ছে মমতা ব্যানার্জি। তার অপপ্রচার, তার কুৎসা, তার জনগণকে ভয় দেখানো ইত্যাদি কারণে আতঙ্কগ্রস্ত হয়ে এরা আত্মহত্যা করেছে। অতএব মমতা ব্যানার্জি যেটা বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি এর দায় নেবে? কেন স্বরাষ্ট্রমন্ত্রী দায় নেবে? আপনার অপরাধের দায় স্বরাষ্ট্রমন্ত্রী নেবে কেন? অপরাধ তো করেছেন আপনি, এনআরসির নামে আতঙ্ক ছড়িয়েছেন আপনি, আজকেও ছড়াচ্ছেন আপনি। কথায় কথায় বলেন এটা হতে দেব না, ওটা হতে দেব না। কোনটা হতে না দিয়েছেন? আপনি বলেছিলেন এসআইআর এখানে ঘোষণা হবে না, করতে দেব না। এসআইআর তো ঘোষণা হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। পেরেছেন আটকাতে? আপনি বলেছিলেন 5 জন, 2 জন WBCS অফিসার সহ আর 3 জনকে অপরাধী চিহ্নিত করে ইলেকশন কমিশন তাদের সাসপেন্ড করেছিল, তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছিল। আপনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছিলেন আমি থাকতে কোনোভাবে এদের সাসপেনশন হবে না, এফআইআর তো দূরের কথা। আজকে হয়নি? আপনার সরকার করেছে, আপনি করেছেন। যাদের আপনি বাঁচাবেন বলেছিলেন তাদের করেছেন। যে সমস্ত শিক্ষকদের চাকরি গেছে তাদের বড় বড় কথা বলেছিলেন, চাকরি যাবে না, আমি দেখে নেব। কে সাহস আছে চাকরি যাওয়ার? সব চাকরি গিয়ে ফুটপাতে বসে গেছে। কে বসিয়েছে? আপনি বসিয়েছেন। অতএব প্রতি ক্ষেত্রে আপনি মিথ্যাচার করে, আতঙ্কের পরিবেশ তৈরি করে
রাজনৈতিক ফয়দা লুটেছেন, আর সেই ফয়দা আপনি পেলেও যারা ক্ষতিগ্রস্ত তারা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, এই জাতীয় ভয়ের বাতাবরণ বন্ধ করা উচিত। আপনি এখনো সংযত হন, কারণ আরো প্রাণ আপনার এই ভয়ের বাতাবরণের জন্য যেতে পারে যদি এদের সত্যিকারের মৃত্যু এনআরসির আতঙ্কে হয়ে থাকে। আমাদের এখনো সন্দেহ আছে, কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি পোস্ট করেছেন, তিনি বলছেন, তার কথা আমরা মেনে নিচ্ছি। একটা অদ্ভুত জিনিস আপনি দেখবেন, যে যখন আরজি করে, যখন সেই নির্যাতিতা মারা গেল, তার সৎকার করার জন্য কি তড়িঘড়ি তাড়াতাড়ি করে তার সৎকার কে করালো? ওই সেই কাউন্সিলর আর নির্মল মাঝি। আর এক্ষেত্রেও পানিহাটির প্রদীপ বাবুরও সৎকার করে কোন রকমে জ্বালিয়ে দাও, তাড়াতাড়ি করে জ্বালিয়ে দাও। এত তাড়াহুড়ো কিসের জন্য? সেখানেও কিন্তু ওই দুই কালপেট, সেখানেও নির্মল মাঝি আর আপনার ওই কাউন্সিলর নির্মল ঘোষ আর সেই কাউন্সিলর। অতএব আমি পরিষ্কার বলতে চাই, এত তাড়াহুড়ো কিসের জন্য? ঘটনা ঘটলে জ্বালিয়ে দেওয়ার জন্য। অন্য ক্ষেত্রে তো এদের কখনো শ্মশানে দেখা যায় না। যখন পয়সার অভাবে লোকেরা জ্বালাতে পারছে না, তখন তো এরা পাশে দাঁড়ায় না, কোন ব্যক্তির পাশে দাঁড়ায় না। আর যেই মাত্র সংকট উপস্থিত হয়, যেই মাত্র বিষয়টাকে ধামাচাপা দিতে হবে, বিষয়টাকে অন্যত্র ঘোরাতে হবে, সঙ্গে সঙ্গে নির্মল ঘোষ আর কাউন্সিলর অ্যাক্টিভ হয়ে পড়ে। অর্থাৎ আরজি করার ক্ষেত্রে এরা যেভাবে তড়িঘড়ি দেহ জ্বালিয়ে দিয়েছে, একইভাবে প্রদীপ বাবুর দেহ জ্বালিয়ে দিয়েছে। এর পেছনে কারণটা কি? সেই কারণে আমি মুখ্যমন্ত্রীকে বলবো, যদি সত্যিকারের আপনার এই বিষয়ে যদি সাহস থাকে, তাহলে এক্ষুনি আপনি সিবিআই ইনকোয়ারি ঘোষণা করুন। এই দুজনের মৃত্যু রহস্যের তদন্ত আমরা সিবিআই কে দিয়ে করানোর দাবি করছি। যদি মুখ্যমন্ত্রী সে দাবিকে অ্যাকসেপ্ট করতে সাহস পান, তাহলে সিবিআই ইনকোয়ারি ডিক্লেয়ার করুন, বাস। প্রদীপের মৃত্যু সুইসাইড নোট যেটা পাওয়া গিয়েছে, দেখা যাচ্ছে যে ডান হাতে তার চারটি আঙুল ছিল না, তাহলে কিভাবে তিনি সুইসাইড নোট? না, আমি তো প্রথমেই বললাম যে এটা সুইসাইডের অন্য কোনো কারণ হবে। সে নানা রকম আর্থিক কারণ, পারিবারিক কারণ, অন্য কোনো মানসিক অবসাদের কারণ হয়েছে। আর সুইসাইড নোটটা লিখেছে তৃণমূলের হয়ে কেউ, এটা একদম 100% আমরা স্বীকার করি। কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি বলেছেন এনআরসির জন্য মৃত্যু হয়েছে, তার কথার মান রাখতে আপাতত আমরা মেনে নিলাম এনআরসির জন্য হয়েছে। যদি প্রদীপ বাবু নিজের অন্য কারণে আত্মহত্যা করে, তাহলে খুনি কেউ নেই। কিন্তু এনআরসির কারণে আত্মহত্যা হলে খুনি আছে। প্রত্যক্ষ খুনি না হলেও আইনের ভাষায় পরোক্ষ খুনি আছে। সেই পরোক্ষ খুনির নাম মমতা ব্যানার্জি, যিনি এই পরিবেশ তৈরি করে, আতঙ্ক তৈরি করে আত্মহত্যার রাস্তা দেখিয়ে দিয়েছে। যে বিষয়টা শুরু হয়েছে এসআইআর এর নাম করে, সেটা আলটিমেটলি ইলেকশনের আগে থেকে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। কারণ যে নামগুলো ভোটার লিস্টে 2002 থেকে ছিল, এখন দেখা যাচ্ছে যে সেটা অধিকাংশ জায়গায় কম হয়ে গিয়েছে। তৃণমূল সমস্ত জাল ভোটার তালিকা তৈরি করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। অন্য কোনো পার্টি এই অভিযোগ করছে না, একা তৃণমূলের শুধু ব্যথা। কারণটা কি? ক্ষমতা ছাড়া হওয়ার ভয়। যে কারণে যে সমস্ত ভোটার লিস্টে নাম আছে, 2 ছিল, আগে আছে, ইলেকশন কমিশনের সাথে মিলছে না, এই যত সমস্ত থিওরি দিচ্ছে, সব নিজেদের পিঠ বাঁচানোর জন্য, নিজেদেরকে সেভ করার জন্য। কোনো কিচ্ছু নেই, সব ঠিক আছে। অর্থাৎ ইলেকশন কমিশন যে ভোটার তালিকা দিয়েছে, সেই ভোটার তালিকাই সবার কাছে আছে। তৃণমূল সেই সব ভোটার তালিকা জাল করে তারা প্রেস কনফারেন্সের জন্য ভোটার তালিকা তৈরি করলে
আমরা কি করব? আমরা তাতে কিছু করতে পারি না। ভোটার তালিকা ঠিক আছে, ওই ভোটার তালিকারই সংশোধন হবে, আর সংশোধন হওয়ার পর যারা ভুয়া ভোটার তাদের নাম বাদ যাবে। সুইসাইড নোটে এনআরসি এর যে সি লেখায় ওভাবে দেখা যাচ্ছে এনআরআই এটি কোন রকম ভাবে এনআরসি লিখেছে। যে কারণেই আমি পরিষ্কার বলছি সিবিআই ইনকোয়ারি দরকার। এই যে সুইসাইড নোট সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করিয়েছে। এ সুইসাইড নোট প্রদীপ করের নয়, আমি আগেও বলে দিয়েছি শুরুতেই। তারপরও যদি তৃণমূল এই ব্যাপারটাকে বলতে চায়, মুখ্যমন্ত্রী বলতে চান, তাহলে বলবো সুইসাইড যদি করে থাকেন নিজের কোনো পারিবারিক কারণে, তার কোনো খুনি নেই, নিজ ইচ্ছায় করেছে, যেটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। কিন্তু যদি এনআরসি, যেটা এনআরসি সি কে ডবল ভাবে ওভার রাইট করে লেখা সি কেও যদি ধরতে বলে জোর করে, তাহলে জোর করে যদি ধরি তাহলে খুনি মমতা ব্যানার্জি। কোনটা তৃণমূল গ্রহণ করবে সেটা তৃণমূল স্বীকার করুক। কারণ এনআরসির আতঙ্ক এই রাজ্যে একমাত্র মমতা ব্যানার্জি ছড়িয়েছে। সেই আতঙ্কে যদি কেউ আত্মহত্যা করে তার জন্য মমতা ব্যানার্জি দায়ী, আর ওর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা উচিত। এই মৃত্যুকে ঘিরে এই মুহূর্তে যে রাজনীতি, এই রাজনীতি কি ঐক্যত ছিল রাহুল দা? কেউ কাটা হাতের ছবি পোস্ট করছে, আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাহাতে রান্না করছেন এই প্রদীপ বাবু, সেই ভিডিও পোস্ট করা হচ্ছে করে সাংবাদিক। দেখুন, একটা কথা বলি, মৃত্যু নিয়ে, মানুষের কষ্ট নিয়ে রাজনীতি তৃণমূল বরাবর করে এসছে। আমরা এই জাতীয় জঘন্য মানসিকতা রাখি না। অতএব তৃণমূলের মানসিকতা আর আমাদের মানসিকতার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা ব্যথা পাই, বেদনা পাই যখন তৃণমূলের এই জাতীয় নোংরা বক্তব্যের পাল্টা বক্তব্য আমাদের দিতে হয়। কারণ আমরা এই কালচারে অভ্যস্ত নই। আমরা রাজনীতিতে সরাসরি রাজনীতির আঙিনায় রাজনীতি করি। আমরা এই জাতীয় দুর্বৃত্ত নীতি করি না। আমরা মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করি না। মানুষের মৃত্যুর সুইসাইড নোট তৈরি করার এই জঘন্য রাজনৈতিক চিন্তাও কখনো করি না। সেই কারণে আমরা এমনি ব্যথিত, কিন্তু যখন শর্টকে যখন ঠান্ডা করতে হবে তো শর্টে শর্টাং হতেই হবে। সেই কারণে আমরা করি না বলে আমরা এর জবাব দিতে পারি না তা নয়। সেই কারণে আমরা পরিষ্কারভাবে জবাব দিয়ে যাচ্ছি। যেটা আমি আপনাদের বললাম পরিষ্কার, যে দুটো ক্ষেত্রেই আত্মহত্যা, কোনো এনআরসি, কোনো এসআইআর, কোনো কিচ্ছুর জন্য নয়। পারিবারিক বিষয়, মানসিক অবস্থা, ধার দেনা, এর জন্যই দুজন আত্মহত্যা করেছে। কিন্তু তৃণমূল ওটাকে জোর করে রাজনৈতিক আঙিনায় এনে এনআরসি দিতে চাইছে। তো এনআরসি যদি দিতে হয় তাহলে মমতা ব্যানার্জিকেই দায় নিতে হবে, এই কথা স্পষ্ট আমরা বলে যাচ্ছি। যে কিশোর মজুমদারের মৃত্যুর কথা বলা হচ্ছে, তিনি ভোটার তালিকায় নাম ছিল, তিনি ভোট দিতেন, কিন্তু তার পরিবার পরিজন বলছেন তিনি বেশ কয়েকদিন ধরে আতঙ্কিত ছিলেন, বারবার বলছিলেন যদি 2002 এর ভোটার তালিকায় তার নাম না থাকে সেক্ষেত্রে তাকে ফিরে যেতে হবে। পুরো পরিবারকে শিখিয়ে দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে। কারণ এখন যে অবস্থা তৈরি হচ্ছে তাতে তৃণমূলের গুন্ডা মস্তানদের ভয়ে এলাকার মানুষ বলতে বাধ্য হচ্ছে। এ তো একটা আত্মহত্যার কথা, এটা থেকে ওটা বলা। যার বাড়ির পরিবারের মেয়েকে ধর্ষণ করছে সেই বাড়ির পরিবার পর্যন্ত ভয়ে অন্য সাক্ষ্য দিচ্ছে। খুন হয়েছে ছেলে, পরিবারের সত্য কথা বলার সাহস নেই। এই তো জঙ্গলরাজ তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। অতএব এই রাজ্যে কোন পরিবার কি বলল, আমাদের কি কমন সেন্স নেই? তৃণমূলের কমন সেন্স না থাকতে পারে, তৃণমূলের এসআইআর এর ভয়ে বুদ্ধি ভ্রষ্ট হয়ে যেতে পারে। আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়নি, বাংলার সাধারণ মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়নি। তারা ভালো বুঝতে পারছে যে ওই পরিবারকে জোর করে চাপ সৃষ্টি করে ভয় দেখিয়ে তাদের শেখানো বলি তৃণমূল কংগ্রেস বলাচ্ছে। তৃণমূল কংগ্রেস আজ অভিযোগ করছে এসআইআর এর মাধ্যমে চুপি কারচুপি করছে। না, সে তো তৃণমূল কংগ্রেসের আতঙ্কে বলছে।
আসল কথা এসআইআর তৃণমূল কংগ্রেসের হারের মজ্জা থেকে আপনি ধরিয়ে দিয়েছে। এই এসআর নিয়ে এত চিৎকার করলেন মমতা ব্যানার্জি, হতে দেব না হতে দেব না, এখন সুবোধ বালিকার মতো হতে দিচ্ছে। এখন আর শব্দ করার ভাষা নেই, এখন ভাইপোকে নামিয়ে দিয়েছেন আসতে, এখন ভাইপো নেচে বেড়াচ্ছে একদল আর কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে, কুকথা যা খুশি বলে যাচ্ছে। সভ্য সরকার হলে যে কথা ভাইপো বলেছেন, অভিষেক ব্যানার্জি যে শব্দগুলো বলেছেন, যেভাবে অন্যান্য এমপি এমএলএরা বলছেন, কোন সভ্য সরকার রাজ্যে থাকলে সরাসরি গ্রেপ্তার করত এবং আইনানুগ ব্যবস্থা নিত। কিন্তু এরা আতঙ্ক তৈরি করে এসআইআর কে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে, মানুষকে আতঙ্কগ্রস্ত করার চেষ্টা করছে। যাই করুক, আতঙ্ক তৃণমূলেরই হবে, মানুষের আতঙ্ক হবে না। আপনি যেটা বলতে চাইলেন যে 2002 এর তাহলে ভোট তালিকা ছাপিয়ে তৃণমূল কংগ্রেস এই প্ররোচনা, একদম পরিষ্কার বলছি, তৃণমূল কংগ্রেস যে তালিকা আপনাকে দেখাচ্ছে তা পুরোপুরি জাল, আর জাল তালিকা দেখিয়ে এই সমস্ত করে বাজার মাত করার চেষ্টা করছে। তৃণমূলের তরফ থেকে একটা কথা বলা হলো যে 2002 সালে ভোটার তালিকার যে হার্ড কপি রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের কাছে, কমিশন যেটা আপলোড করেছে তার মধ্যে বিস্তর গড়মিল পাওয়া যাচ্ছে। যে কথা আমি এই মাত্র তৃণমূল কংগ্রেসের আরেকটা অভিযোগ যে বিজেপি এবং ইলেকশন কমিশন তারা ভাই ভাই বিজেপির হিডেন এজেন্ডা কার্যকর করছে। দেখুন, একমাত্র তৃণমূল ছাড়া এই কথা কেউ বলে। তৃণমূল কি বলছে সব পার্টির কাছে, ও জানলো কি করে সব পার্টির কাছে? কোনো পার্টি তো কিছু বলেনি। তার মানে সিপিএম, কংগ্রেস বা বাকি যত পার্টি তার ঠিকাদার হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি সেই পার্টিগুলোকে বলবো, আপনারা কি স্বীকার করছেন আপনাদের পার্টির ঠিকাদার তৃণমূল কংগ্রেস? ওরা আপনাদের পার্টির কথা বলে দেবে, আপনাদের বক্তব্য বলে দেবে। দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি আর এসআইআর, ইলেকশন কমিশন, বিজেপি সব মিলেমিশে এসব তো পুরনো অনেক হয়ে গেছে, এগুলো আর কেউ খাচ্ছে না। কারণ মানুষ চায় ভোটার তালিকা সংশোধন। যেখানে দেখা যাচ্ছে আমাদের লোকেরাও ইলেকশন কমিশনে পাঠিয়েছে, 1000 লোকের ভোটার লিস্টে সেখানে 49 জন লোক মৃত লোকের নাম রয়েছে একটা বুথে। আপনি ভাবতে পারেন, 1000-এর মধ্যে যদি 49টা লোক মৃত ভোটারের নাম থাকে, তাহলে এই ভোটার তালিকা সংশোধন হওয়ার দরকার নেই। আর যেই ওটা ভোটার তালিকা বেরিয়েছে, তৃণমূল সঙ্গে সঙ্গে সুর পাল্টে দিয়েছে, ওটা তো ইলেকশন কমিশনের দোষ। আরে ওটা তো দোষ আপনাদের। এই যে ইলেকশন কমিশন করতে চায়, আপনারা করতে দেন না, আপনারা বাধা সৃষ্টি করছেন। আর যেই মাত্র দোষ বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে তো দোষ ওদের। এই জাতীয় দুমুখ রাজনীতি বন্ধ করুন। এই মৃত ভোটার, ভুয়ো ভোটার এবং বিদেশি যে সমস্ত রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়াটা আশু কর্তব্য। সারা বাংলার মানুষ চায় ভোটার তালিকা ভারতীয় নাগরিকের ভোটে তৈরি হোক, আর সেই ভারতীয় নাগরিকের দ্বারাই ভোটার তালিকা তৈরি হবে এবং তারাই ভোট দেবে, বিদেশি নাগরিক নয়। রোহিঙ্গারা কোথাকার? রোহিঙ্গারা মায়ানমার সীমান্ত এলাকার যে সীমান্ত পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে, সেখানে আপনার এসআইআর হলো না কেন? ত্রিপুরায় হলো না কেন? তৃণমূল কংগ্রেসের না, সব জায়গায় হবে। ভারতের কোন রাজ্য বাদ যাবে না। যেমন যেমন ইলেকশন আছে তেমন তেমন ভাবে হচ্ছে। আগে যখন তৃণমূল তো ওইরকমই একটা পার্টি, অশিক্ষিতদের পার্টি, সব হচ্ছে চোর, গুন্ডা, বদমাইশ, জানবে কোত্থেকে? মহারাষ্ট্রে যখন হলো এসআইআর, তখন কেন বাংলায় হবে না একথা তো কেউ বলেনি। বিহারে যখন হলো তখন এখানে হয়নি, সেখানে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া এই জাতীয় অবাস্তব অবান্তর কথা কেউ বলে না। সারা দেশে হবে, কোন রাজ্য বাদ যাবে না, আর সেটা পর্যায়ক্রমে হবে। এখন তৃণমূল যখন ভেবে রেখেছে, স্বপ্ন দেখে, ওরা কি সব হবে টবে, যখন হবে তখন চিন্তা করে দেখে। যেন এখন বাংলাটা নিয়ে ভাবুক, বাইরের চিন্তা ওদের করার দরকার নেই। তরফে 3টে উদাহরণ দেওয়া হচ্ছে এই যে হার্ড কপি নিয়ে। তারা বলছে একবারে বুথ উল্লেখ করে হাওড়া 2 নম্বর, হাবড়া
2 নম্বর ব্লক যে হাবড়ায় তিনি দাঁড়িয়েছিলেন, বুথ নাম্বার 159 এ দেখা যাচ্ছে কোনো ভোটার নেই, কিন্তু হার্ড কপিতে 900 ভোটার আছে। এসআইআর এর আগে ইলেকশন কমিশন যে আপলোড করেছে তাতে মুছে দেওয়া হয়েছে সেই 159 বুথের ভোটারদের নাম। ওগুলি সব তৃণমূলের ভুল তথ্য, আপনাদেরকে ধোকা দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। একদম সবকিছু আছে ওই ভোটার লিস্ট, ইলেকশন কমিশনেরই নয়, তৃণমূলের ভোটার লিস্ট। ওই ভোটার লিস্ট নিয়ে তৃণমূলের বিধায়ক, অশোকনগরের বিধায়ক নারায়ণবাবু, তিনি ইলেকশন কমিশনের যখন যাবে তখন দেখা যাবে সব জাল। আচ্ছা, বাঁকুড়া তৃণমূল নেতা নির্দেশ দিচ্ছেন যে এসআইআর করতে এলে বিজেপি নেতাদের ঝাঁটা জুতো দিয়ে অভিষেক দিতে রাখতে বলেছিল, এবার ইনি এক পার্টি বেড়ে ঝাঁটা জুতোর বাড়ি। না, তৃণমূল কংগ্রেস টাকা রোজগার আর মানুষ খুন আর মানুষকে যন্ত্রণা দেওয়া ছাড়া আর কি শিখেছে বলুন তো? আর কোনো কিছু শিখেছে? তা যেরকম গুরু সেরকমই তো শিক্ষা পাবে। অর্থাৎ মমতা ব্যানার্জি করে ক্লান্ত হয়ে গেছে, যেটা আমি বললাম, এখন অভিষেক ব্যানার্জিকে দিয়েছে, ও এখন গালিগালাজ, খুন খারাপি, মানুষকে ঝাঁটাবাড়ি ইত্যাদি সব করে যাচ্ছে। তার চেয়ে আরেক কদম এগিয়ে তারা করছে। রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, এটাই তো রবীন্দ্রনাথ জানিয়ে গেছে। সেই কারণে রানী রাজা এরা যা বলবে তার শতগুণ তো চামচারা বলবে, এটা তো স্বাভাবিক। কলকাতা জুড়ে ডেঙ্গি প্রকোপ ঠিক ঠিক করে বাড়ছে, ঘরে ঘরে দেখা যাচ্ছে যে ডেঙ্গু রোগী। কলকাতা কর্পোরেশন কি এবারও ব্যর্থ ডেঙ্গু আটকাতে? কোনবার কলকাতা কর্পোরেশন ডেঙ্গুকে সামান্যতম আটকেছে? কোনোবারই না। প্রত্যেকবার এই সময় একটা ডেঙ্গি আতঙ্ক তৈরি হয়, আর ডেঙ্গি আতঙ্কে যখন নানান লোকের প্রাণ যেতে থাকে তখন কলকাতা কর্পোরেশন এটা সেটা ওদিক সেদিক নানা রকম বক্তব্য দিতে থাকে। আর কিছু হলেই কেন্দ্রীয় সরকারের দোষ, কেন্দ্রীয় সরকার সহায়তা দিচ্ছে না। ওরা তো শুধু টাকা বোঝে, টাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না, টাকা পেলেই সব হয়ে গেল। সেই কারণের জন্য অযোগ্য অপদার্থ সরকার, অযোগ্য অপদার্থ কলকাতা কর্পোরেশন, আর এমন একজন মেয়র পদে বসেছে যে কলকাতা কর্পোরেশনের মান সম্মান, ওই আসনটাকে পুরোপুরি অপবিত্র করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, যার জন্য কলকাতা কর্পোরেশনের ভরসায় ডেঙ্গি প্রতিরোধ হবে না। সেই কারণে স্বেচ্ছাসেবী সংগঠনদের আমরা এগিয়ে আসার জন্য আহ্বান জানাই, আর জনগণ নিজেরা নিজেদের প্রস্তুতি নিতে থাকুন যাতে এই রোগ থেকে দূরে থাকা যায়। মানুষকে বিভ্রান্ত করতে আপনারা সিএ ক্যাম্প করছেন, মতুয়া শ্রেণীকে বিভ্রান্ত করার জন্য সিএ ক্যাম্প করছেন আপনারা, তৃণমূলের বক্তব্য। না, সিএ ক্যাম্প তো হবেই, কোনো বিভ্রান্তি নেই। কারণ যারা বাংলাদেশ থেকে হিন্দু নাগরিক এসছে তারা এখানে নাগরিকত্ব পাবে, এ পুরোপুরি রাষ্ট্রীয় আইন, এতে আমরা ওরা বলে কিছু নেই। রাষ্ট্র এই আইনকে অনুমোদন করে দিয়েছে। অতএব বাংলাদেশ থেকে বা পাশের রাষ্ট্রগুলো থেকে যে হিন্দু, বৌদ্ধ, চাকমা, শিখ এরা যারা আসবে তাদের এখানে নাগরিকত্ব তারা পাবে সিএতে অ্যাপ্লিকেশন করলে। কিন্তু বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে যে মুসলমান অনুপ্রবেশকারীরা এখানে আসছে তাদের নাগরিকত্ব তো কোনো মতেই হবে না। ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দিতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু পরিষ্কারভাবে আমরা বলতে চাই, যারা ভারতীয় মুসলমান তারা সসম্মানে বুক ফুলিয়ে ভারতের মাটিতে বাস করবে। 2002 সালের ভোটার লিস্টে যে ভারতীয় নাগরিকদের নাম আছে বা তারপরে যাদের নাম উঠলেও কানেকশন 2002 সালের সঙ্গে আছে, সেই মুসলমানরা ভারতীয় হিন্দুর সমান মর্যাদায় ভারতীয় নাগরিক হিসাবে একইভাবে বুক ফুলিয়ে ভারতের মাঝে থাকবে, তাদের নাম কেউ বাদ দিতে পারবে না। কিন্তু কোনো মতেই বাংলাদেশি এবং মায়ানমার থেকে আসা বিদেশি মুসলমানদের এখানে আমরা ঠাঁই হতে দেব না, এটা আমাদের পুরোপুরি একদম খোলা ঘোষণা। রাজ্যে হচ্ছে এসআইআর, কিন্তু এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, এই এসআইআর নিয়ে কত নামছে?
না না না, এসআইআর হওয়া মানেই তৃণমূল বুঝে যাচ্ছে যে আর ওরা সরকারে থাকতে পারবে না। তার কারণ হচ্ছে ভোটার লিস্টে কারচুপির জোরেই তৃণমূল টিকে আছে। যদি এই রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানের নাম বাদ হয়ে যায়, তা তৃণমূলকে বাদ যেতেই হবে। আর এই আতঙ্কে তৃণমূল কংগ্রেস নানা রকম মিথ্যা প্রবাদ ছড়াচ্ছে, মিথ্যা বক্তব্য ছড়াচ্ছে। যার জন্য কি হচ্ছে আপনি দেখছেন না, অনেক বিএলও একটু কিন্তু কিন্তু করছে, যেতে চাইছে না ইত্যাদি হচ্ছে। এগুলো কিসের জন্য? তৃণমূল কংগ্রেসের জন্য। সেই কারণে আমি পরিষ্কার বিএলওদের বলতে চাই যে আপনারা তৃণমূলের পাল্লায় পড়ে নিজেদের সর্বনাশ করবেন না। এই মমতা ব্যানার্জি কিন্তু সর্বত্র উস্কানি দিয়ে শেষে কিন্তু ছেড়ে দিয়েছে। একদম বিপদে পড়ে গেছে মাস্টারগুলো। এই মমতা ব্যানার্জি তাদের উস্কে ছিল, আশ্বাসন দিয়েছিল কে তাদের চাকরি খাবে, আর এখন তারা রাস্তায় পড়ে আছে, কেউ ফিরেও তাকায় না। সেই কারণে আমি পরিষ্কার বলছি, যারা বিএলও আছেন তারা ইলেকশন কমিশনের নির্দেশ মানতে আইনত বাধ্য। অতএব বেআইনি কাজ তৃণমূলের পাল্লায় পড়ে করবেন না। ইলেকশন কমিশন আপনাদের সাসপেন্ড করে দিলে আখেরে আপনাদের ক্ষতি হবে। তৃণমূল সরকার আপনাদের যতই প্রতিশ্রুতি দিক, সরকারি যে ধারা আছে, সরকারি যে সমস্ত নিয়ম শৃঙ্খলা আছে, তার বাইরে গিয়ে মুখ্যমন্ত্রীও কিছু করতে পারবে না। নইলে আজকে মুখ্যমন্ত্রী যে শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছিল তারা রাস্তায় বসে থাকতো না। যে ইলেকশন কর্মী, দুজন WBCS অফিসার সহ মোট 5 জনকে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেনি আমি আছি, কে করবে তাকে আমি দেখব। আর কে করলো? ইলেকশন কমিশন করেনি। এফআইআর করেছে মমতা ব্যানার্জির সরকার, সাসপেন্ড করেছে মমতা ব্যানার্জির সরকার। তাহলে যে মমতা ব্যানার্জি বললো আমি করব না, যদি হিম্মত থাকতো তো পদত্যাগ করে দিত ইলেকশন কমিশনের বিরুদ্ধে, যে আমি ইলেকশন কমিশনের এই নীতি মানি না, অতএব আমি পদত্যাগ করে দিচ্ছি। কদিন বাদে নির্বাচন ছিল, সেই নির্বাচনে দাঁড়িয়ে জিতে আসতো। হিম্মত দেখাতে তো পারলো না। কেন পারলো না? তার মানে উনি এই জাতীয় খেলা খেলে এসছে। তাই বিএলওদের আমি পরিষ্কার বলছি, অতীত অভিজ্ঞতাগুলোকে দেখে আপনারা পদক্ষেপ নিন। তৃণমূলের পাল্লায় পড়বেন না, অথই জলে ডুবিয়ে ছাড়বে, একুলো যাবে ওকুলো যাবে। সেই কারণে ইলেকশন কমিশনের নির্দেশ মেনে আপনারা কাজ করুন, এটাই আমাদের আপনাদের কাছে অনুরোধ। মানা না মানা আপনাদের ব্যাপার। আজকেও তৃণমূল কংগ্রেসের ছোটখাটো নেতা জেলা চেয়ারম্যান তিনি হুমকি দিয়ে রাখলেন বিএলওদের উদ্দেশ্যে। কোচবিহারের জেলা চেয়ারম্যান গিরিশচন্দ্রনাথ বর্মন তিনি বললেন কোন বিএলও যদি 2002 সালের অসম্পূর্ণ তালিকা নিয়ে আসে, কারণ যেহেতু আপলোড করার হার্ড কপিতে মিল পাওয়া যাচ্ছে না, তাহলে তাকে বেঁধে রাখবেন আপনারা। অর্থাৎ এই বিরোধীদের বাঁধার পর এবার বিএলও কে বেঁধে রাখার নিদান দিল কোচবিহারের। না না না, আসল কথা হচ্ছে তৃণমূল তো পাগলা হয়ে গিয়েছে। কারণ কোন দিক দিয়ে এসআইআর কে আটকাবে তার রাস্তা খুঁজে পাচ্ছে না, অথচ ওদের চোখের সামনে এসআইআর হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারই এসআইআর কে মানতে বাধ্য হচ্ছে, সরকারি তন্ত্রই এসআইআর চালাচ্ছে। যে কারণে এখন বিএলওদের ভয় দেখানো, তাদেরকে নানা রকম বেঁধে ফেলার হুমকি, যারা এগুলো করছে, আমরা ইলেকশন কমিশনের কাছে অবিলম্বে দাবি জানাবো যে তৃণমূল কংগ্রেস নেতারা এই জাতীয় হুমকি দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য ইলেকশন কমিশন আদেশ জারি করুক। এটাই আমরা এবার ইলেকশন কমিশনকে বলতে বাধ্য হচ্ছি। এতদিন আমরা বলিনি এই কারণে, ঠিক আছে যা চালাচ্ছে, এক সময় হয়তো থেমে যাবে। এসআইআর যখন শুরু হবে তখন হয়তো এই জাতীয় হুমকি থেমে যাবে, কিন্তু আজকে যে জাতীয় অবস্থা চলছে, এদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করে এদেরকে গ্রেপ্তার করার আদেশ ইলেকশন কমিশন দিক, এই মর্মে আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন জানাবো।
এসআইআর আবহে রাজ্য পুলিশের জালে ধরা পড়ছে অবৈধ অনুপ্রবেশকারী। কোচবিহারের বাস স্ট্যান্ড থেকে একজনকে গ্রেপ্তার করা হয়, তার কাছে কোনো বৈধ ডকুমেন্ট নেই, নাম নিলয় মণ্ডল, যদিও আসমা মণ্ডলের তিনি স্বামী, বাংলাদেশের রংপুরের বাসিন্দা, তাকে আটক করা হয়েছে। আসমা মণ্ডল ভারতীয় নাগরিক, তার স্ত্রী, তার স্বামী নিলয় মণ্ডল তিনি রংপুরের বাসিন্দা, তাকে আটক করা হয়েছে কোচবিহার পুলিশের। দেখুন, আমি বলছি একটা বিরাট চক্র চলছে, যেটা আমরা বারবার আপনাদের বলছি। বাংলাদেশ থেকে একদল লোক, তাদের ওখানে সংসার আছে, স্ত্রী আছে, ছেলে পেলে আছে, এখানে আসছে, বিয়ে করছে, একটা নয় একাধিক বিয়ে করছে, আর সেই একাধিক বিয়ে একাধিক স্থানে করছে, আর সেই সমস্ত স্থানে তারা সন্তান উৎপাদন করাচ্ছে আর ফিরে যাচ্ছে বাংলাদেশে। অতএব সন্তানরা মানুষ হবে কি করে তাও দেখছে না, শুধুমাত্র এখানকার মা বোনদের সংসার সন্তান উৎপাদনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ কথা আমরা বারবার বলছি, তারপরেও কিছু লোক বুঝেও বুঝতে পারছে না। যারা বুঝতে পারছে না ভবিষ্যতে বুঝবে। অতএব ভবিষ্যতে যাতে না বোঝে তার জন্য আমরা চেষ্টা করছি, কারণ তারা বুঝলো আর না বুঝলো তাতে বাংলার কিছু আসবে যাবে না। কিন্তু যে ক্ষতি পশ্চিম বাংলার হবে সেই ক্ষতিকে আমরা করতে দেব না। তার জন্য শেষ বিন্দু পর্যন্ত এই জাতীয় ইসলামিক শক্তির বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস ইসলামিক শক্তির কাছে নিজেদের বিক্রি করে দিতে পারে, আমরা প্যান ইসলামিক চক্রের এই যে সিদ্ধান্ত, এই যে চক্র, তাকে ভাঙার শেষ পর্যন্ত চেষ্টা আমরা করেই যাব। প্রায় 1.5 বছর হয়ে গেল, এখনো অভয়া বিচার পায়নি এবং এই বিচারের দাবিতে পাহাড় থেকে সাগর প্রত্যেকটি জায়গায় অভিযানে নামবেন অভয়ার বাবা মা। দার্জিলিং থেকে তাদের এই অভিযান শুরু। ভালো করুক না, খুব ভালো, কারণ এটা মানুষেরই সকলেরই ইচ্ছা, মানুষ চায় এটা হোক। অতএব যদি দার্জিলিং থেকে তারা মিছিল নিয়ে এই দাবিতে মিছিল করে, কোনো আপত্তির কোনো কারণ নেই, কারণ তারা যে বক্তব্য রাখছে এটা সত্যি। একজন মা বাবা, তারা তাদের সন্তানের খুনি এবং সন্তানের উপর অত্যাচারকারীর বিচার চাইতেই পারে, এটা স্বাভাবিক বিষয় আছে, এবং আমরা এতে কোনো রকম খারাপ কিছু দেখছি না। এবং তাতে যদি বিচারের যদি ব্যবস্থার একটু উন্নতি হয় তো আমরা খুশি হব। তিলোত্তমা তিনিও মারা গিয়েছিলেন পানিহাটিতে, এক্ষেত্রে প্রদীপবাবু তারও বাড়ি পানিহাটিতে। আর সেই সময় যে স্লোগান ছিল, সেই স্লোগানটাকে কি এখন তৃণমূল বিরোধিতার অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে? সেই জাস্টিস ফর আরজি কর, এখন না, জাস্টিস ফর করে কিছু লাভ নেই। তার কারণ হচ্ছে ওই সময় তৃণমূলের বিরুদ্ধে সারা বিশ্ব জেগে উঠেছে, সারা বিশ্ব ছিছি করেছে, সারা বাংলা তো বাদ দিন, সারা দেশ তো বাদ দিন, সারা বিশ্ব করেছে। অতএব জাস্টিস ফর প্রদীপ কর বলে কোনো লাভ নেই, কারণ আমি বলছি আর কদিন বাদেই দেখবেন প্রকাশ হয়ে যাবে প্রদীপ করের মৃত্যু রহস্য। প্রদীপ করের মৃত্যু রহস্য, আত্মহত্যা রহস্য কদিন বাদেই প্রকাশ হয়ে যাবে। তড়িঘড়ি বডি জ্বালিয়ে দিয়েই সব প্রমাণ মুছে ফেলা যায় না। সেই কারণে আমরা পরিষ্কার বলছি, যদি জাস্টিস পেতে হয় তাহলে এখনই সিবিআই ইনকোয়ারির আদেশ দাও। বিজেপি দফতরের বাইরে একাধিক পোস্টার নতুন করে সাজছে বিজেপি দফতর, কিন্তু তৃণমূল বলছে যে উপায় না পেয়ে আবারও আপনারা বাঙালি সংস্কৃতি, বাংলা অস্মিতার প্রশ্ন করতে চাইছেন। না, আমরা সব ভাষা নিয়ে রাজনীতি কোনোদিন করিনি। আমাদের পার্টিটা রাষ্ট্র পার্টি, এতে আমরা ভাষা নিয়ে রাজনীতি করবো কেন? আমরা সবাইকে এক মনে করি, যে যার ভাষা যাই হোক, আমরা সবাই একটাই পরিচয়, আমরা ভারতীয়। আর তার মধ্যে যারা হিন্দু আছে হিন্দু, যারা অন্য ধর্মের আছে অন্য ধর্মের। অতএব আমরা কখনো কোনো ভাষা নিয়ে কোনোভাবেই রাজনীতি করি না, এগুলো তৃণমূল করে। তৃণমূলের জন্য জবাব অনেক সময় দিতে হয়। যে কথা আমি আপনাকে বললাম, যে আমরা তৃণমূলের এই নোংরা মানসিকতায় কোনোভাবেই আমরা এই চিন্তা রাখতে পারি না। কিন্তু কি হয়,
এখন এই নোংরা লোকের সাথে লড়তে গেলে কিছু নোংরা ভাষার উত্তর তো দিতেই হয়। নোংরা ভাষায় দিতে হয় না, কিন্তু স্পষ্টভাবে দিতে হয়, তাই আমরা দিই। কিন্তু ব্যথিত আমরা, কারণ এই নোংরা ভাষা, নোংরা কালচার তৃণমূল যেটা রাজনীতির মধ্যে, সমাজের মধ্যে, রাজ্যের মধ্যে আনতে চাইছে, তাকে আটকানোর জন্য অন্য কোনো রাস্তা খোলা থাকে না বলেই আমাদের এই নোংরা কথাগুলোর জবাব দিতে হয়। নইলে কি করতে হয়? নইলে বলবো আমরা কিছু বলবো না, তাহলে তো ওরা নোংরাই করে দেবে পরিবেশটাকে। সেই কারণে পরিবেশকে রক্ষা করার জন্য যে যতটুকু নোংরা কথার জবাব একদম সঠিক কথায়, সভ্য কথায় দেওয়া যায়, ততটুকুই আমরা সভ্যতার সাথে জবাব দিই, আর সেটা দিয়ে যাব। তাহলে এটা শেষ প্রশ্ন, বিজেপি তৃণমূলের তরফে বলা হচ্ছে বিজেপি পার্টি অফিসে বসে নাকি চক্রান্ত করা হচ্ছে এবং সেই চক্রান্তের নামই কমিশনের লিস্টে উঠছে। নইলে বিজেপি নেতারা আগে থেকে কি করে বলে দিচ্ছে এত নাম বাদ যাবে? এ তো দেখুন, যে কোনো সাধারণ মানুষ বলতে পারবে কি হারে অনুপ্রবেশ হয়েছে, কি হারে পশ্চিম বাংলায় মায়ানমার থেকে লোকদের এনে জোর করে বসিয়েছে। আর যদি ভোটার তালিকায়, যেটা আমি বললাম, 1000 জনের মধ্যে 49 জনই যদি মৃত লোকের নাম একটা বুথে থাকে, তাহলে আপনি বুঝতে পারছেন না? যারা একটু ভোটার লিস্ট নিয়ে ঘাটাঘাটি করে তারা জানতে পারবে কত নাম বাদ যাবে। আর তৃণমূল কংগ্রেস তো ভোটার লিস্টের ধারে কাছে যায় না, ওদের তো শুধু টাকার লিস্ট আর কাটমানির লিস্ট। সেই কারণে 5 বছর টাকার লিস্ট আর কাটমানির লিস্ট করে থাকে। হঠাৎ করে ইলেকশনের জন্য ভোটার লিস্ট দেখলে সর্ষে ফুল দেখে চোখে, যার জন্য তখন এটা সেটা বলতে শুরু করে। অতএব ভোটার লিস্ট নিয়ে একটু লেখাপড়া করতে শেখা কার্যকর্তাদের, তাহলে আপনি দেখবেন যে কত ভোটার বাদ যেতে পারে, কত ভোটার মৃত আছে, কত ভোটার বিদেশি ভোটার আছে, সব দেখবেন জ্ঞান অর্জন হয়ে যাবে। সেই জন্য অন্ততপক্ষে ভোটার লিস্টের বা রাজনীতির অ আ ক খ থেকে একটু লেখাপড়া শুরু করুন, তাহলে দেখবেন সব হয়ে যাবে। আপনারা অ আ ক খতে যাবেন না, আপনারা শুধু ট আর ক, টাকা আর কাটমানি, এর বাইরে কোনো শব্দ শিখবেন না। সমস্যা তো আপনাদের হবেই। সেই জন্য বড় ক্লাসে উঠেছেন, বড় ক্লাসে উঠে সমস্যা হবেই। ট আর ক শিখে এসছেন, বাকি কোনো কিছু শেখেননি, স্বাভাবিকভাবে সমস্যা হবে। তবে সমস্যা একদম সমাধান হতে পারে যদি একটু লেখাপড়া করেন, একটু ইলেকশনের টাকা কামানো আর এই কামানো বাদ দিয়ে ইলেকশনটাকে একটু ভালো করে দেখাশোনা করেন। চাপদানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পৌরসভার এক ঐতিহ্যবাহী শ্মশান ঘাট, যার নাম হাতিশালা ঘাট। হুগলি জেলার প্রান্তিক এলাকা থেকে বহু মানুষ এখানে তাদের প্রিয়জনদের শেষকৃত্য করবার জন্য আসেন। কিন্তু কিছুদিন ধরে এই হাতিশালা ঘাটের ভেতরে আগত যাত্রীদের জন্য যে শেড ছাউনি করা ছিল সেটি ভেঙে দেওয়া হয়। তার পরিবর্তে কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করেছে এক বিজেপি নেতা। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন যে আজ উন্নয়ন সত্যি রাস্তায় দাঁড়িয়ে আছে, মানুষ নিরুপায়, তাদের প্রিয়জনদের দেহ শেষ যাত্রায় এইভাবে বৃষ্টিতে ভিজবে। এই প্রশাসনের হিন্দু বিদ্বেষ বেড়ে যাচ্ছে কেন? দেখুন হাড় হিম করা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমাদের সনাতন হিন্দু ধর্মের শেষ যাত্রাকে বলে, এখানে লোক মরছে আর বৃষ্টিতে দেখুন এই বডি, এখানে ডেড বডি এখানে পড়ে আছে। আবার এইটা দেখুন আপনারা, দেখুন এই সরকার এসব টাকা খাওয়ালো, দেখুন এটা ডেড বডি, এইটা ডেড বডি এখানে ভিজছে, ওপরে সেট নেই। ভাবুন আপনারা, বৈদ্যবাটি পৌরসভার, হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভা যে গোটা পশ্চিম বাংলায় 1 নম্বর ক্লিন সিটি পেয়েছে, আর নির্লজ্জ এরা টাকা খাওয়ার, এই যে লাঠি খাওয়ার, চটি খাওয়ার এই কাজ করছে এই দল নেতারা। এখানে ডেড বডি ভিজছে, ওপরে সেট নেই, দেখুন এটা পরিষ্কার দেখুন। আজকে আমার
আমার বাবা 5 মাস আগে মারা গেছেন, যদি আমার বাবা এমন ভিজতেন আমার মনের কি হতো, আজকে এনাদের কি পরিস্থিতি ভাবুন আপনারা, ভাবুন। আপনাকে এনার মা মারা গেছেন, ভাবুন এরা কি দাদা একটু কি বলুন, বলুন পরিস্থিতি বলুন না, এই নির্লজ্জদেরকে বলুন কি পরিস্থিতি এখানে। হাতিশালা ঘাট, বৈদ্যবাটি পৌরসভার হাতিশালা ঘাটে ডেড বডি ভিজছে, কত ডেড বডি ভিজছে দাদা? 1 ঘন্টা ধরে, 1.5 ঘন্টা ধরে আমার বোন ওটা দেখুন, 1.5 ঘন্টা ধরে ডেড বডি। দেখুন দেখুন ভালো করে দেখান, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে পড়ে এখানে লোকেরা ইলেকট্রিক, এখানে যেখানে ইলেকট্রিসিটি মেশিনের সব মেশিন রাখা আছে সেখানে মানুষ দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়ানোর জায়গা নেই। আর কোটি কোটি টাকা এখানে পাস হয়েছে এই হাতিশালা ঘাটের জন্য, কোটি কোটি টাকা। আজকে আমাদের সনাতন হিন্দু ধর্মের শেষ যাত্রা, এরপরে তো এই মানুষকে আমরা দেখতে পারবো না। আমি নিজের বাবাকে যখন যেদিন আগুন দিয়েছে মুখে, তারপরে আমি নিজের বাবাকে দেখতে পাইনি, ইনি নিজের মাকে দেখতে পারবেন আজকের পরে, কিন্তু শেষ যাত্রাতে এনার মা 1.5 ঘন্টা ধরে ভিজিয়েছে। এই আবার দেখুন এই বডি, এইটা তো দেখেন, এই দেখুন দেখুন আপনারা দেখুন এখানে অনেকজন বলবে আমরা লাইভ, অনেকজন বলবে আমরা লাইভ করে রাজনীতি করছি, আমরা রাজনীতি করছি না, আমাদের সনাতন হিন্দুদের শেষ যাত্রা। আর এই নির্লজ্জ লোক এখানে শেষ পর্যন্ত যিনি বেহায়া বেসরম চটি থেকে মারা উচিতের দায়িত্বে আছে, কত নোংরামি হচ্ছে। বৈদ্যবাটি পৌরসভায় এখানে লাশ রাখা আছে, লাশ, এখানে লাশ রাখা আছে, লাশ, আর লাশ পর্যন্ত দেখুন আপনারা, দেখুন দেখুন এই লাশের কি পরিস্থিতি, কত নোংরামি। দেখুন এটা লাশ, 2 ঘন্টা ধরে লাশ এখানে ভিজছে, লাশ। এই দেখুন এখানে বসার জায়গা নেই, এখানে বসার জায়গা নেই, বোন এখানে বসে আছে, ট্রান্সফরমার যেখানে ইলেকট্রিসিটি, যেখানে চুলি, ওর ট্রান্সফরমার এখানে, এখানে বসে আছে, দেখুন আশ্রয় নিয়েছে, এখানে লোকের পরিস্থিতি এইটা দেখে দেখুন আবার লাশ আসছে, এই লাশটা আবার আমাদের হিন্দু ধর্মের শেষ যাত্রা। এরপরে এনার মুখ দেয় না ছেলে, এনার পরিবারের কেউ দেখতে পারবে না, কিন্তু এই নির্লজ্জ দেখুন এটা, এই দেখুন বলো হরে বলো হরে বলো হরে। এইটা আমাদের চাপদারি বিধানসভার বৈদ্যবাটি পৌরসভার, এটা বৈদ্যবাটি পৌরসভা। আমি অরিন্দম গুইকে জিজ্ঞেস করতে চাই, আমি কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, আমি পিন্টু মাতো সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আমাদের বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান, এই লাশকে কে সেট করবে? এখন করবেন আপনারা, ছাতা নিয়ে ধরে থাকবেন। এদিকে আসুন, আমি কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞেস করছি, আপনি ছাতা নিয়ে, কল্যাণ বাবু আপনি এখানে দাঁড়াবেন? এই দেখুন শেষ যাত্রা, শেষ যাত্রা দেখুন, এটা শেষ যাত্রা। একদম নির্লজ্জ, এটাকে চটি দিয়ে মারা উচিত। আজকে কল্যাণ ব্যানার্জি, পিন্টু মাতো, অরিন্দম গুই, এটা কি ছাতা নিয়ে দাঁড়াবেন? ওই মাকে দেখে আমি সত্যি কেঁপে যাচ্ছি। আপনার মা, ওনার মা দেখুন 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে এখানে ডেড বডি এখানে পড়ে আছে। পিন্টু মাতো কি করছেন? অরিন্দম গুই চাপদারি বিধানসভার বিধায়ক কি করছেন? কল্যাণ ব্যানার্জি কি করছেন? দেখুন এটা আজকে এখান থেকে আমাকে 10 জন ফোন করেছে, জানেন দাদা, আমাকে 10 জন ফোন করেছে, চাপা দিচ্ছে। দেখুন দেখুন আমাকে 10 জন এখান থেকে ফোন করেছে, 10 জন অবস্থা দেখুন। দেখুন ওইখানটা দাদা, ওইটাও কভার করুন, ওইটাও কভার করুন। পিন্টু মাতো এত টাকা কোথায় গেল দাদা? ধরে এই হাতিশালা ঘাটের এত টাকা কোথায় গেল? এখানে ডেড বডি ভিজছে 2 ঘন্টা ধরে, এনাদের আত্মীয়, এনাদের ছেলে মেয়ের কি পরিস্থিতি আমি ভাবতে পারছি না। ওই মাকে দেখছি, ওনার মা পড়ে আছে, 2 ঘন্টা ধরে ডেড বডি পড়ে আছে, এবং তারপরে বৃষ্টি। দেখুন এখানে ছাদ, মানুষরা ছাদ তৈরি করেছে, ছি 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 ছি। চেয়ারম্যান কোটি কোটি টাকা, দাদা দাদা কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা এসছে, কোটি কোটি টাকা। এনার মুখ শরীর দেখেই মানে বাপ রে বাপ। নিজের বাবাকে হিন্দুদের জন্য এরা নেই, এটা রোহিঙ্গাদের চক্র
হয়ে যেত। এনার মুখ দেখো দাদা, বলুন আপনার বলো কি পরিস্থিতি, বলো নিয়ে যান নোংরামি। আরে না, কোটি কোটি টাকা শেষ করছে এখানে। আরে সব সেট ছাড়া ভেতরে বসার জন্য ট্রান্সফরমারে বসে আছে বোর্ড। নিজের আত্মীয় জানি না কার বডি পুরোতে এসছে, ওখানে বসে আছে ইলেকট্রিসিটির পুরো মেশিনের কাছে ভাইরা বন্ধুরা বসে আছে। ওই জায়গাটা ছাতা থাকলে ছাতাগুলো ইয়ে দাও না, আমি করেছি ছাতাটা করেছে, ছাতা থাকলে ওখানে দাও। ক্ষমা করবে না ও কল্যাণ ব্যানার্জি বাবু, আপনাকে ক্ষমা করবে না নির্লজ্জ বেহায়া পিন্টু মাহাতো সাহেব, আপনাকে বৈদ্যবাটী পৌরসভার লোকেরা ক্ষমা করবে না। আপনি কি ছেলে খেলা করছেন? আপনি ছেলে খেলা করছেন। এই মুখ দিখাও, এটা মুখ দিখাও। দেখুন এই মায়ের দাদা, দেখুন এরা মুখ দেখুন, দেখুন আমাদেরকে গাড়ি থেকে নামাতে বলছে, কিন্তু নামাতে পারছি না, ওনার উনি তো আটকে যাচ্ছে। দেখুন বডিকে বলা হচ্ছে নামো, কোথায় নামো? বৃষ্টিতে, এই বৃষ্টিতে আমরা নামো। এনার মুখ দেখুন, অন্য গাড়ি আনতে বলেছে, বাইক নিয়ে এখানে এখানে লাশ ভিজছে 2 ঘন্টা ধরে। এখানে কোনো সেট নেই। এখানে আত্মীয় স্বজন যে বডি, ডেড বডি পুরোতে এসছে। উনি ওনার বাইকটা না, উনি অন্য লাশ আনতে যাবে, বডি নামাতে পারছি না। দাদা ভাই ইনকে বলো তো, সাহেব এই দাঁড়াও দাঁড়াও, দাদা কি বলছে? দাদা বলো তো। তিনি নামাতে বলছে বডিটা, কিন্তু উনি যাবে অন্য লাশ আনতে, অন্য বডি আনতে, কিন্তু আমরা নামিয়ে রাখবো কোথায় বডিটাকে, আমাদের বডিকে? তিনি লাশ নিয়ে আসতে যাবেন, কিন্তু কোথায় রাখবেন? চারখানা বডি 2 ঘন্টার জন্য ভিজছে। দাদা বলুন তো একবার, বের করো। তিনি দাদা নামাতে বলছেন আমাদের বডি, বলুন তাড়াতাড়ি। দাদা বলছে গাড়ি থেকে বডিটা নামাতে, কিন্তু আমরা নামিয়ে রাখবো কোথায়? দাদা বলো এবার, চলো। এই দাদা বলছেন ডেড বডি এসছে আর বডিটা নামাবেন, কিন্তু কোথায় নামাবেন? কারণ বডি তো ভিজবে। এবার বলুন দাদা, এবার বলুন। বডিটা নামাতে জিততে চাচ্ছে, নিয়ে যাবো গাড়িটা, 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, ভিজছি তো। হ্যাঁ, এনাকেও ছাড়তে হবে, উনি অন্য বডি আনতে যাবে, কিন্তু কোথায় নামিয়ে রাখবো? এই দাদাকেও তো আমরা আটকে রেখেছি। এমনি অন্য একটা ডেড বডি নিয়ে আসতে চলেছেন, কিন্তু ইনি বলছেন কোথায় নামাবো? বৃষ্টি হচ্ছে, একটা সেট নেই। মানে আত্মীয় স্বজনকে দাঁড়ানোর জায়গা নেই। ভাবুন এটা কিভাবে। এবার দেখুন এই ত্রিপল দিয়ে এখানকার লোকাল মানুষ ত্রিপল নিয়ে এসছে, ত্রিপল দিয়ে 3খানা বডি ঢেকে রেখেছে। কোথায় বৈদ্যবাটী পৌরসভা? পিন্টু মাহাতো সাহেব, আপনি রিজাইন দিন না। অরিন্দম মহাশয়, আপনি রিজাইন দিন। নোংরামি চলছে। কোটি কোটি টাকা হাতিশালা ঘাট জন্য এসছে, কোথায় গেছে? একটা সেট নেই এখানে, নির্লজ্জ একটা সেট নেই। দেখুন এই নির্লজ্জ, দেখো সেট, দেখো এই সেটটা। মানুষরা এখানে সেট দিয়েছে, লজ্জা লাগা উচিত। লজ্জা, নির্লজ্জদের লজ্জা নেই। দেখুন এই নির্লজ্জদের এখানে এমনি লাস্ট শেষ পর্যায়ে, শেষ যাত্রা চলছে, আর বডি ভিজছে। ছি, বডি ভিজছে। ভাইয়ের মা 2 ঘন্টা ধরে বডি ভিজছে। দেখুন এখানে 5খানা ডেড বডি ভিজছে। একটা ডেড বডি গাড়িতে আছে, তাই ভিজিনি। এখনো নামতে পারছে না, আমরা ছাড়তে পারছি না। ছি। দেখুন এই যে দেখুন। দেখো এই জলের অবস্থা দেখো। একটা বডি গেল, আর পুরো ভিজে 2 ঘন্টা ধরে এই হাতিশালা ঘাট, বৈদ্যবাটী পৌরসভার হাতিশালা ঘাট। একটা কোনো সেট নেই, নির্লজ্জরা